আজকের গল্প শুরু হচ্ছে লঙ্কা দ্বীপ থেকে। একটি দ্বীপ যা আমরা গল্পে শুনেছি, বইয়ে পড়েছি, পুরাণে দেখেছি, কিন্তু এখন আধুনিক স্যাটেলাইট প্রমাণ আমাদের সামনে এক বিস্ময়কর সত্য তুলে ধরছে। রাবণ, 10 মুখী লঙ্কাধীশ, আমরা তাকে জানি এক শক্তিশালী যোদ্ধা হিসেবে, জাদুবিদ্যায় পারদর্শী শাসক হিসেবে। কিন্তু খুব কম মানুষই জানত লঙ্কার আকাশে একসময় উড়ে বেড়াত একটি অসাধারণ যান, যার নাম পুষ্পক বিমানা, যেটি নাকি নিজে নিজেই আকাশে উঠতে পারত, যাত্রী অনুযায়ী নিজের আকার বদলাতে পারত, আর নীরবে মেঘের উপরে উঠে যেত স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণে। এখন প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই ছিল? এটা কি শুধু গল্প, কিংবদন্তি, পুরাণ, নাকি হারিয়ে যাওয়া বিজ্ঞান? স্যাটেলাইট ছবি যখন লঙ্কার জঙ্গলের ভেতর লাইন ধরে রানওয়ের চিহ্ন দেখায়, পাহাড়ের মাথা কেটে বানানো সমান ফ্ল্যাট প্ল্যাটফর্ম দেখায়, মাটির নিচে তীব্র তাপে পোড়া স্তর খুঁজে পাওয়া যায়, তখন আর চোখ বন্ধ করে গল্প বলে উড়িয়ে দেওয়া যায় না। এবং এখানেই আজকের ডকুমেন্টারির সবচেয়ে বড় দুটি প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, যদি রাবণের কাছে বিমান ছিল, তাহলে একই সময়ে অন্য কোনো রাজার কাছে কেন ছিল না? প্রশ্ন নম্বর 2, রাম যদি দেবতার অবতার হন, তাহলে তিনি বিমান না বানিয়ে সেতু তৈরি করতে বাধ্য হলেন কেন? এই দুই প্রশ্ন হাজার বছর ধরে সমাধান হয়নি, কিন্তু আজ আমরা এই দুই প্রশ্নের উত্তর খুঁজব। তার আগে দেখা যাক লঙ্কার সেই অদ্ভুত এয়ারবেসগুলো আসলে কি। লঙ্কা দ্বীপে ছড়িয়েছিল মোট 7টি এয়ারবেস, যেগুলো আজও স্যাটেলাইটে দেখা যায়, যেগুলো আজও ভূতাত্ত্বিক পরীক্ষায় রহস্যের জন্ম দেয়। প্রথম স্থান ওয়েরাগানতোতা, সিংহল ভাষায় যার অর্থ যেখানে বিমান নামতো। স্যাটেলাইট ছবিতে দেখা যায় প্রায় 900 মিটারের একটি সোজা রেখা, যা প্রকৃতি দ্বারা তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা মানুষের তৈরি, অথবা এমন একটি শক্তির তৈরি যাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তি ছিল। এখানকার মাটি পরীক্ষা করা হলে দেখা যায় 2 সেন্টিমিটার গভীর পর্যন্ত মাটি গলে গিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেছে। এমন দগ্ধস্তর সাধারণ আগুনে হয় না, এটা মাত্র ঘটে জেট ইঞ্জিনের নিচে, রকেট থ্রাস্টারের নিচে, অথবা কোনো শক্তিশালী উল্লম্ব উড্ডয়ন যানের নিচে। এবং এখানেই প্রথম প্রমাণ লঙ্কায় বিমান উঠত আর নামত। এরপর আসে গুরু লুপ্পোথা। এটি ছিল রাবণের এয়ারক্রাফট ওয়ার্কশপ। খনন করলে পাওয়া যায় গলিত তামা, অদ্ভুত ধরনের ক্রিস্টাল, যার ভেতরে এনার্জির চিহ্ন আটকে আছে। এগুলো যেন কোনো পুরনো এনার্জি কোরের অংশবিশেষ, আজকের বিজ্ঞান যেটাকে বলে পাইজো ইলেকট্রিক এনার্জি অ্যাকিউমুলেটর। এই জায়গাটি ছিল ভিমানা মেরামতের গোপন ঘাঁটি। এরপর আমরা যাই দণ্ডমোনা রায়েতে। এটি ছিল রাবণের ব্যক্তিগত বিমানবন্দর, পাহাড়ের গা কেটে বানানো এমন একটি সমতল প্ল্যাটফর্ম যা দেখে মনে হয় এখানে কোনো অত্যন্ত ভারী যন্ত্র বহুবার ওঠানামা করত। মাটির ঘনত্ব এখানে চারদিকের তুলনায় বেশি। এটা সাধারণ গুদামঘর নয়, এটা রানওয়ে। এরপর রীতিগালা, একটা পাহাড়, কিন্তু প্রাকৃতিকভাবে পাহাড়ের মাথা কখনো এমন নিখুঁতভাবে সমান হতে পারে না। এটা হাতে কাটা। এটা ছিল রাত্রিকালীন ন্যাভিগেশনের জন্য ব্যবহৃত বিকন টাওয়ার, যেখান থেকে আগুন বা আলো জ্বালিয়ে দূরের আকাশযানকে দিক নির্দেশ করা হতো। এবং শেষ দুটি বেস উসাঙ্গোদা এবং আন্ডার ওয়াটার হ্যাঙ্গার। উসাঙ্গোদা একটা অদ্ভুত লাল পোড়া ভূমি, এখানে কিছুই জন্মায় না। এলাকা জুড়ে মাটির গঠন এত অস্বাভাবিক যে বিজ্ঞানীরা আজও এর ব্যাখ্যা দিতে পারেননি। এটা ছিল এয়ারক্রাফট প্রপালশন টেস্টিং সাইট। আর সমুদ্রের নিচে পাওয়া যায় একটি ডুবন্ত হ্যাঙ্গার, যেখানে দেখা যায় ত্রিভুজাকৃতি প্ল্যাটফর্ম, সারিবদ্ধ দেওয়ান এবং এমন অ্যাঙ্গেল সম্মিলিত গঠন যা স্পষ্টতই কোনো বিমান রাখার জায়গার মতো। এই 7টি সাক্ষ্য নিয়ে আর সন্দেহ থাকে না, লঙ্কা ছিল পৃথিবীর একটি হারানো বিমান সভ্যতা। রাবণের কাছে বিমান ছিল, এটা শুধু গল্প নয়। স্যাটেলাইট ছবি, খননের প্রমাণ, মাটির দগ্ধ স্তর, সবই একসাথে সেই সত্যকে চিৎকার করে বলে দেয়। এবার আমরা আসছি সেই প্রশ্নে যেটা পুরো ডকুমেন্টারির প্রাণ। যদি রাবণের কাছে বিমান ছিল, তাহলে একই সময় অন্য কোনো রাজার কাছে কেন ছিল না? এর উত্তর খুব সহজ, খুব স্পষ্ট আর পুরোপুরি ইতিহাস সমর্থিত।
প্রযুক্তি কোনোদিনই সবার কাছে সমানভাবে ছড়ায় না। আজও যেমন আমেরিকার কাছে হাইপারসনিক মিসাইল আছে, জাপানের কাছে বিশ্বসেরা রোবট আছে, ইসরায়েলের কাছে আয়রন ডোম আছে, কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশের কাছে নেই। একই যুগ, কিন্তু প্রযুক্তি আলাদা। ঠিক তেমনিভাবেই লঙ্কার প্রযুক্তি ছিল তাদের রাজবংশে সীমাবদ্ধ। বিশ্বভ, পুলস্ত, কুবের এই পরিবার ছিল দেব প্রকৌশলের ধারক। পুষ্পক বিমানটি ছিল দেব নির্মিত। বিশ্বকর্মা নিজে হাতে বানিয়েছিলেন। এটা কপি করা যেত না, এটা মাস প্রোডাকশন করা যেত না, এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রযুক্তি। ইউরোপ জানত না পিরামিড কিভাবে বানানো হয়, এশিয়া জানত না মায়াদের জ্যোতির্বিদ্যার রহস্য। একটি সভ্যতার গোপন প্রযুক্তি অন্য সভ্যতার কাছে পৌঁছায় না, এটাই ইতিহাসের ধ্রুব সত্য। আর এবার আসছি বড় প্রশ্ন নম্বর 2-তে। রাম যদি দেবতার অবতার হন, তাহলে তিনি বিমান না বানিয়ে সেতু তৈরি করতে বাধ্য হলেন কেন? তিনি সেতু বানানোর পথ কেন বেছে নিলেন? প্রথমত, রাম ছিলেন নৈতিকতার প্রতীক। তিনি প্রযুক্তির প্রদর্শন করার জন্য আসেননি, তিনি জ্ঞান বা যন্ত্রশক্তি দেখাতে আসেননি, তিনি এসেছিলেন ধর্ম প্রতিষ্ঠার জন্য। বিমান বানানো মানে একা চলে যাওয়া। রামের উদ্দেশ্য ছিল না একা গিয়ে রাবণকে হত্যা করা। তিনি চেয়েছিলেন সমস্ত বানর সেনা, সমস্ত বীর, সমস্ত মহাবীর তার সঙ্গে লড়াইয়ের সুযোগ পায়। যুদ্ধের প্রতিটি যোদ্ধার অংশগ্রহণই রামায়ণের সৌন্দর্য। যদি রাম বিমান বানিয়ে যেতেন, তাহলে হনুমানের ভূমিকা থাকত না, অঙ্গদের সংগ্রাম থাকত না, জাম্ববানের প্রজ্ঞা থাকত না, সুগ্রীবের প্রতিশ্রুতি থাকত না। মহাকাব্য তৈরি হতো না, নীতির বিজয় তৈরি হতো না, মানব সভ্যতা কোনো শিক্ষা পেত না। রামায়ণে রাম যুদ্ধ করেন অস্ত্র দিয়ে নয়, ধর্ম দিয়ে। আর সেতু? সেতু ছিল প্রতীক। এটা ছিল বিশ্বাসের প্রতীক, ঐক্যের প্রতীক, বেব মানব একতার প্রতীক, শ্রমের প্রতীক, আশ্চর্য শক্তির প্রতীক। আর তা ছিল রামের পথ। রাবণের পথ ছিল প্রযুক্তি, রামের পথ ছিল নীতি। এই দুই পথ, দুই শক্তি, দুই চিন্তা, এক মহাকাব্যের দুই ধ্রুবতারা। রাবণের ভীমানা ছিল প্রযুক্তিগত বিস্ময়, রামের সেতু ছিল নৈতিক বিস্ময়। দুটোই সত্য, দুটোই সম্পূর্ণ বাস্তব, দুটোই মানুষের সভ্যতাকে আজও আলো দেয়। লঙ্কার আকাশে একসময় যা উড়ত আর সমুদ্রের ওপর একদিন যা ভেসেছিল, এসবই আমাদের প্রাচীন ইতিহাসের হারানো অধ্যায়। রাবণের প্রযুক্তি হারিয়ে গেলেও রামের নীতি এখনও জেগে আছে। এই কারণেই রাবণের বিমান আজ আর নেই, কিন্তু রামের সেতু আজও মানুষের হৃদয়ে অটুট। এটাই লঙ্কার রহস্য, এটাই রাবণের বিজ্ঞান, এটাই রামের ধর্ম, আর এটাই আমাদের ইতিহাসের সবচেয়ে বড় গল্প।